প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে এসেছি। তোমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই কথাটা বলার আগে তোমাদের কিছু আমি গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন করব, যে প্রশ্নগুলির উত্তর তোমাদের ভাবতে হবে এবং ভাবার পর আমরা আস্তে আস্তে আমাদের যে পাঠ্যসূচি সেটার মধ্যে যাব। এবার শুরুতেই আমরা বলি, আমরা আমাদের চারিপাশে যদি জিনিসগুলি পর্যবেক্ষণ করি, তাহলে আমরা অনেক রকমের বাংলায় নতুন নতুন শব্দ দেখতে পাই। এর মধ্যে যদি আমি তোমাদের বলি বীর ঘোড়া, ব্যাপারটা কি? ঘোড়া সেটাকে আমরা সবাই চিনি, হর্স ইংরেজিতে যাকে বলা হয়, তাকে আমরা সবাই চিনি, কিন্তু আমি জানতে চাই যে বীর ঘোড়া সেটা আবার কি বা তার অর্থটা কি। একটু যদি আমরা ভাবি, তাহলে আমরা আমাদের মাথার মধ্যে এই কথাটাই আসে যে ঘোড়াটা এমন কোনো সাহসী কাজ করেছে যে কাজের জন্য সবাই তাকে মনে রাখে, বা মানুষ যে ঘোড়াটাকে তাদের কাজের জন্য মনে রাখে সেটাই হচ্ছে বীর ঘোড়া। এবার বীর ঘোড়া, আমরা যে দেশে বসবাস করি তোমরা সকলেই জানো, সেই দেশের নাম হচ্ছে ভারত। ভারতবর্ষ এক বিশাল দেশ। এই বিশাল দেশের মধ্যে এখন আমাদের এই দেশে মোট 28টা রাজ্য আছে, সঙ্গে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে। এবার এই 8টা কেন্দ্রশাসিত অঞ্চল সহ 28টি রাজ্য নিয়ে মোট হয় 36টা অঞ্চল। এবার এই সবগুলি অঞ্চলকে যদি আমরা দেখি, তাহলে ভারতের ঠিক উত্তর পশ্চিম দিকে একটা রাজ্য আছে, যে রাজ্যে আমাদের থর মরুভূমি আছে। ভারতের একমাত্র মরুভূমিটি আছে, একমাত্র উষ্ণ মরুভূমি থর মরুভূমি আছে। সেই রাজস্থানে আজকে থেকে অনেক অনেক বছর পূর্বে একটা সাম্রাজ্য ছিল, যেই সাম্রাজ্যে রাজপুতরা শাসন করত। সেই সাম্রাজ্যের রাজা উদয় সিংহ এবং তার স্ত্রী জয়বন্তা বাইয়ের পুত্র প্রতাপ সিংহের, মহারানা প্রতাপ সিংহের জীবনের কাহিনীকে নিয়ে লেখা তোমাদের ক্লাস 6-এর মৃত্তিকা বই থেকে নেওয়া বীর চেতক কবিতাটি আজকে আমরা পরে দেখব এবং ভালো করে বোঝার চেষ্টা করব যে কবিতার মধ্যে কবিতার মূল বিষয়বস্তুটা কি এবং কবিতার মধ্যে কোন সুর, কবিতার যে সুরটা আছে কোন সুরটা আমাদের সামনে উদ্ভাসিত করতে চেয়েছেন কিংবা প্রকাশিত করতে চেয়েছেন। তাহলে শুরুতেই আমরা একবার কবিতাটা একটু ভালো করে পাঠ করে নেব, তারপর দেখব যে কবিতার মধ্যে কোন কোন ভাগগুলি দেওয়া আছে, কোথায় কোথায় বীর চেতকের সাহসিকতার পরিচয় দেওয়া হয়েছে, সেই সবগুলি আমরা দেখব। চলো আমরা এবার আমাদের কবিতাটা পাঠ করি। কবিতার মূল গ্রন্থের নাম কিংবা কবির নাম সম্পর্কে আমাদের বইয়ে কোনো ধারণা দেয়া হয়নি। আমরা আশা করতে পারি যে এই কবিতাটা একটা এমন কবিতা যে কবিতাটাকে দিয়ে আমাদের সকলকে অনুপ্রাণিত করার চেষ্টা করা হচ্ছে। চলো আমরা কবিতাটা পাঠ করি। মেবার রাজা রানা প্রতাপ, প্রতাপ ছিল যার, চেতক নামের সাদা ঘোড়া ছায়া সঙ্গীতার। ছুটত সে হাওয়ার বেগে, সাদা কেশর ঘোড়া, দেহে তার প্রবল তেজ বলিষ্ঠতায় ভরা। তোপ তলোয়ার চলে যখন হলদি ঘাটের রণে, আহত হলো চেতক রানা যুদ্ধে শত্রু শনে। ছুটল চেতক নিয়ে প্রভু খুরের তড়িৎ বেগে, আকাশ পথে উড়তে দেখে শত্রু রাজায় রেগে। রণক্ষেত্র ছাড়ল চেতক, সঙ্গে ছিল রানা, প্রাণটি রাজার বাঁচালো সে, মানেনি কোনো মানা। মরে আজও রইল অমর চেতক সবার কাছে, প্রভু ভক্তি রণকৌশল ইতিহাসে আছে। চারণেরা গান গেয়ে যায় ভারত ভূমির কোণে, চেতকের সেই প্রভু ভক্তি সকলেরই মনে। কি সুন্দর একটা কবিতা আমরা পাঠ করলাম। এবার আমরা এই কবিতাটার পেছনে কি অর্থ আছে,
কবিতার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ শব্দ, সেগুলি কি, তার অর্থ কি, আমরা এগুলি জানব এবং কবিতাটিকে আমাদের পাঠ্য বিষয়ে সংযুক্ত করার পেছনে কি কারণ থাকতে পারে, অর্থাৎ কবিতার অন্তর্নিহিত অর্থটা কি, আমরা সেটা দেখার চেষ্টা করব। আমরা যদি প্রথমেই দেখি, কবিতার শুরুতেই দেওয়া আছে যে 4টা লাইন, সেখানে আমাদের পরিচিতি দেওয়া আছে। কার পরিচিতি? আমি তোমাদের বলেছি, ভারতের উত্তর পশ্চিম প্রান্তের দিকে রাজস্থান বলে যে জায়গাটা আছে, সেখানে মেওয়ার নামে যে সাম্রাজ্যটা ছিল রাজপুতদের, সেখানকার রাজা মহারানা প্রতাপ সিংহের কথা আছে। মেবার রাজা রানা প্রতাপ, প্রতাপ ছিল যার বিশাল শক্তি ছিল, প্রভূত বলের অধিকারী, অনেক শক্তির অধিকারী। চেতক নামের সাদা ঘোড়া ছায়া সঙ্গীতার, চেতক নামের সাদা ঘোড়া। মহারানা প্রতাপ সিংহের যে ঘোড়াটা ছিল তার নাম ছিল চেতক এবং সেটা ছিল সাদা রঙের, দুগ্ধ ধবল সাদা, দুধের মতো সাদা রঙের। ছোট্ট সে হাওয়ার বেগে, সেই যখন দৌড়াতো, সেই যখন তার স্পিডটা দিত, তার গতিটা দিত, সেটা হাওয়ার মতো ছিল, বাতাসের মতো ছিল। বাতাসের যে গতি আমরা দেখি, ঝড় হলে বাতাস যে গতি নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, সেইভাবে মহারানা প্রতাপ সিংহের সাদা ঘোড়া চেতক সেই দ্রুত গতিতে সে চলতে পারে, সে ছুটতে পারে। সাদা কেশর ঘোড়া। আচ্ছা, সাদা কেশর ঘোড়া, কেশর মানেটা কি? সাদা ঘোড়া তো আমরা বুঝলাম, কিন্তু কেশর মানে কি? কেশর হচ্ছে ঘোড়ার ঘাড়ের দিকটায় যে অনেকগুলি চুল থাকে, একগুচ্ছ চুল, সেই চুলগুলিকে বলা হয় কেশর। তাহলে যেহেতু আমাদের এখানে ঘোড়াটা হচ্ছে সাদা, তার কেশরগুলি সাদা হবে, সাদা কেশর ঘোড়া। দেহে তাহার প্রবল তেজ, বলিষ্ঠতায় ভরা, তার দেহে প্রচুর তেজ আছে, তার দেহে প্রচুর শক্তি আছে, সামর্থ্য আছে, যে কারণে সে অতি দ্রুত গতি নিয়ে স্থান ত্যাগ করতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। তোপ তলোয়ার চলে যখন হলদি ঘাটের রণে, এখানে একটা বিশেষ কথা আছে। কথাটা কি? এখানের কথাটা হচ্ছে তোপ তলোয়ার চলে যখন হলদি ঘাটের রণে, বলে দিয়েছে, এখানে সুন্দর করে মেনশন করা আছে যে হলদি ঘাটের রণে। কবে হয়েছিল হলদি ঘাটের রণ যুদ্ধ? হলদি ঘাটের যুদ্ধ হয়েছিল 18 জুন 1576 সালে। কার সঙ্গে কার যুদ্ধ হয়েছিল? যুদ্ধ হয়েছিল মেবারের রানা প্রতাপ সিংহের সঙ্গে আকবরের সেনাপতি মান সিংহের। সাম্রাজ্যবাদী আকবর তার সাম্রাজ্য বিস্তার করার জন্য যখন তার সেনাবাহিনীকে দিয়ে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল দখল করার চেষ্টা করছিল, ঠিক সেই সময় উত্তর পশ্চিম ভারতের ওই কোণায় মেবার সাম্রাজ্যের রাজা রানা প্রতাপ সিংহের সঙ্গে মান সিংহের যুদ্ধ হয়। সেই যুদ্ধের কথা এখানে বলা হয়েছে এবং আমরা যদি যুদ্ধের কথা আলোচনা করি, হলদিঘাটের যুদ্ধের কথা, তাহলে আমরা জানি, আমরা আমাদের ইতিহাস জানা আছে, বা আমরা একটু জেনে নিই যে হলদিঘাটের যুদ্ধে মহারানা প্রতাপ সিংহ পরাজিত হয়েছিল। এবার কি বলেছে লাইনটায়? তোপ তলোয়ার চলে যখন হলদিঘাটের রণে, আহত হলো চেতক রানা যুদ্ধে শত্রু সনে। সেখানে কে আহত হয়েছে? এখানে রানা আহত হয়েছে। হলদিঘাটের রণে রানা আহত হয়েছে, পাশাপাশি আহত হয়েছে চেতক। আমরা যার নামে এই কবিতাটা লেখা, সেই বীর চেতক মহারানা প্রতাপের সঙ্গে সঙ্গে হলদিঘাটের যুদ্ধে আহত হয়েছিল। ছুটল চেতক প্রভুকে নিয়ে খুরের তড়িৎ বেগে। যখন যুদ্ধে মহারানা প্রতাপ আহত হয়েছে, আহত হওয়ার পর চেতক কি করলো? তার
খুরের তড়িৎ বেগে, খুর মানে কি? খুর হচ্ছে ঘোড়া দেহটা মাটির সঙ্গে আটকাতে গেলে যে জায়গাটা থাকে নিচে, ঘোড়ার পায়ের একদম নিচের যে অঞ্চলটা বা অংশটা শক্ত, সেটা হচ্ছে খুর। সেই খুরটাকে ব্যবহার করে চেতক তড়িৎ বেগে বিদ্যুতের মতো গতিতে তার প্রভুকে নিয়ে ছুটল। কোথায় ছুটল? আকাশ পথে উঠতে দেখে শত্রুরা যায় রেগে। চেতক এতটাই দ্রুত বেগে স্থান ত্যাগ করছে বা দৌড়াচ্ছে যে তার গতি দেখে তার গতির জন্য দেখে মনে হচ্ছে সে উড়ছে। তখন সেই যুদ্ধে শত্রুপক্ষ যারা ছিল, শত্রুপক্ষরা রেগে যাচ্ছিল। কেন রেগে যাচ্ছিল? কারণ চেতক মহারানা প্রতাপ সিংহকে নিয়ে যুদ্ধস্থান ত্যাগ করছে, যুদ্ধস্থান থেকে চলে যাচ্ছে তার প্রভুকে বাঁচানোর জন্য। কার প্রভুকে? বীর চেতক তার প্রভুকে, অর্থাৎ মহারানা প্রতাপ সিংহকে। রণক্ষেত্র ছাড়ল চেতক, সঙ্গে ছিল রানা। চেতক তার দ্রুত বিদ্যুৎ গতির সাহায্যে ঝড়ের বেগে তার প্রভু মহারানা প্রতাপকে সঙ্গে নিয়ে সেই যুদ্ধস্থান ত্যাগ করল। প্রাণটি রাজার বাঁচালো সে, মানেনি কোনো মানা। সে অর্থাৎ চেতক মহারানা প্রতাপ সিংহের ঘোড়া, সে যুদ্ধস্থান ত্যাগ করল। মহারানা প্রতাপ সিং তাকে অনেকবার বলেছে তাকে না নিয়ে যাওয়ার জন্য, কারণ চেতক নিজেও আহত হয়েছিল, কিন্তু সে তার প্রভুর কোনো কথাই মানেনি। না মেনে সে তার প্রভুকে নিয়ে যুদ্ধক্ষেত্র ত্যাগ করলো এবং ত্যাগ করে একটা সুরক্ষিত অঞ্চলে মহারানা প্রতাপ সিংহকে নিয়ে গেল। নিয়ে গিয়ে সে তার প্রভুকে বাঁচালো। এবারে মোরে আজও রইল অমর, চেতক সবার কাছে। এবার আহত চেতক তার প্রভুকে বাঁচিয়ে সে নিজেই মারা গেল, সে নিজেই নিহত হলো। প্রভু ভক্তি রণকৌশল ইতিহাসে আছে। বীর চেতকের এই কাহিনীগুলি, যে কাহিনীগুলি আজকে আমরা আমাদের বীর চেতক কবিতায় পড়ছি, সবগুলি কথাই ইতিহাসে আছে, ইতিহাস থেকে নেওয়া হয়েছে। ইতিহাসে আমাদের হলদিঘাটের যুদ্ধের কথা আছে, সেখানে মহারানা প্রতাপ সিংহের সঙ্গে আকবরের সেনাপতি মানসিংহের যুদ্ধ হয়েছিল তার কথাও আছে, এবং চেতক তাহার প্রভু মহারানা প্রতাপ সিংহকে বাঁচিয়েছিল সেই কথাও আছে। চারণেরা গান গেয়ে যায় ভারত ভূমির কোণে, চেতকের সেই প্রভু ভক্তি সকলেরই মনে। চারণেরা কারা? চারণেরা হচ্ছে লোক সংস্কৃতি শিল্পীরা। ভারতের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন প্রদেশে, বিভিন্ন ভাষায় কিছু শিল্পী আছে, আর্টিস্ট আছে। তাদের কি কাজ? ওই আর্টিস্টরা ঐতিহাসিক বিভিন্ন ঘটনাগুলিকে নিয়ে যায়, নিয়ে গিয়ে তারা সে কাজগুলি করে। এবার কি হচ্ছে, ওই লোকশিল্পীরা চেতকের সেই বীর কাহিনীগুলি, চেতকের করা সেই প্রভু ভক্তির কাহিনীগুলি, সেই আত্মত্যাগের কাহিনীগুলিকে নিয়ে ছোট ছোট কবিতা আকারে, দোহা আকারে, ছোট ছোট গানের আকারে তারা তাদের নিজস্ব অঞ্চলে প্রচার করে। অর্থাৎ চেতকের এই আত্মত্যাগের কাহিনীটা সমগ্র মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস করে, এবং কিভাবে একটা পশু তার প্রভুর প্রতি একান্তই মনোযোগী হয়ে তার জীবনটা রক্ষা করে, নিজের জীবনকে বাজি রেখে, এবং শেষে যে কিনা নিজের জীবনটাকে ত্যাগ করে তার প্রভুকে জীবন দান দিয়ে নিজের জীবনটা ত্যাগ করেছিল, সেই কাহিনী তারা প্রচার করে। কারা? চারণেরা প্রচার করে। চারণেরা হচ্ছে এখানে লোকশিল্পীরা। আচ্ছা, এবারে মোটামুটি আশা করি যে তোমরা কবিতাটি বুঝতে পেরেছো। এবার যদি তোমাদের আমি কুইজের আকারে এক দুইটা প্রশ্ন করি, যে ভারতের উত্তর পশ্চিম প্রান্তে মেবারের যে রানার কথা বলা হয়েছে, সে রানার নাম কি? এবার তোমরা খুব সহজেই অনুধাবন করতে পারবে যে এটা হচ্ছে আমাদের মহারানা প্রতাপ। আর যদি তোমাদের কাছে নাম আসে যে বীর চেতক কবিতায় কোন বীর ঘোড়ার কথা বলা হয়েছে, এটা খুব সহজেই অনুমেয়, যেখানে চেতকের কথা বলা হয়েছে। চেতক
মহারানা প্রতাপ সিংহের ঘোড়ার কথা বলা হয়েছে। আরও আছে, আমরা যদি বলি তোমাদের যদি বলা হয় যে চারণেরা বলতে কাদের বোঝানো হয়, চারণেরা বলতে এখানে লোকশিল্পীদের বোঝানো হয়। আশা করি তোমরা এই কবিতার অর্থগুলি ভালো করে বুঝেছো এবং এই কবিতাটা কি প্রেক্ষাপটে লেখা তা কি এই কবিতাটা লেখা হয়েছে আমাদের চেতকের আত্মত্যাগ, নিজের জীবন বলিদান দিয়ে প্রভু ভক্তির কথা বলা হয়েছে, সেই ব্যাখ্যাটা তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ, ভালো করে পড়াশোনা করবে।